দেখো বন্ধুরা, আমি তোমাদের কথা দিয়েছিলাম যারা 2024-এর এএনএম জেএনএম পরীক্ষার্থী রয়েছে তাদের সাথে আমি এই 10-12 দিন, এই যে অল্প কিছু সময় আছে, এই সময় একদম সমান তালে আমি তোমাদের সাথে পরিশ্রম করব, সমান তালে তোমাদের পাশে থাকবো এবং সেই কথাকে পূরণ করার জন্য চলে এসেছি আমাদের ভিডিওতে। আজকে আমাদের এএনএম জেএনএম ফার্স্ট ভিডিওতে। ভিডিও শুরু করার আগে তোমাদের পরীক্ষা যারা এএনএম জেএনএম পরীক্ষার্থী রয়েছে তার জন্য ছোট ছোট কিছু কিছু ইনফরমেশনের কথা আমি বলি। ইনফরমেশন না, কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো, আমি জানি তোমাদের সামনে গুটি কত আর মাত্র 10 বা 12 দিন এই মতো সময় আছে। আমি ধরলাম অ্যাপ্রক্স 10 দিন ধরলাম। এই 10 দিনে কি করতে পারো আমি বলছি, দেখো আমি সোজা সাপটা কথা বলি। আমি বলছি না এই 10 দিনে কেউ যদি এই টপিকগুলো পড়ো বা এইগুলো পড়ো তাহলে তার র্যাঙ্ক একদম র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 চলে যাবে বা 500-র মধ্যে 100-র মধ্যে র্যাঙ্ক করবে, এমনটা আমি বলছি না। বাট যারা মোটামুটি পড়ে এসেছো তারা এই 10 দিনে যদি সঠিক জায়গায় ফোকাস করতে পারো না, সঠিক দিকে যদি তুমি ফোকাস করতে পারো এবং সঠিক জায়গায় ফোকাস করে যদি তুমি পড়াশোনা করতে পারো। দেখো অ্যাকচুয়ালি পড়াশোনা তো গাধার মতো করে গেলে হবে না। পড়াশোনা আমাদের করতে হবে সঠিক ফোকাস অনুযায়ী, অর্থাৎ যে টপিক থেকে প্রশ্ন আসে, যেগুলো প্রশ্ন আসে সেইগুলোকে আমাদের ভালো করে করতে হবে। নাহলে যেগুলো আংবাং তার কথা পড়লে সময় নষ্ট হবে, কিন্তু খাটবো পরিশ্রম করবো কিন্তু দেখা যাচ্ছে সফলতা পাবো না, তাই না? সেই জন্য আমাদের মেইন যে টার্গেটটা এখন এই কদিন তো অবশ্যই করে মেইন যে তোমার মেইন যেগুলো জিনিস সেগুলোর উপর তোমাদের ফোকাস করা খুব দরকার। সেই জন্য দেখো আমি এনেছি যে আমি যত পিআইকিউ ছিল তোমার এএনএম জেএনএম সমস্তগুলোকে ঘেটে আমি মোটামুটি 15টা টপিককে অ্যানালাইসিস করতে পেরেছি। এই 15টা টপিক থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, প্রত্যেকবার 2021, 22, 23 15টা টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে। দেখো তোমাদের রেডি থাকলে খুবই ভালো, না রেডি থাকলে টপিকগুলো থেকে রেডি করে নেবা। ভিডিও শুরু করার আর একটা কথা বলি, যারা এএনএম জেএনএম এর পরীক্ষার্থী রয়েছে তারা ফিজিক্যাল সায়েন্সের জন্য মূলত একটা জিনিস করতে পারো। কি জিনিস? তারা তোমরা পিআইকিউ যেগুলো 2021, 22, 23 পিআইকিউ গুলোকে ভালো করে দেখে যেতে পারো। তার কারণ আমি তোমাদের বলে দিই, 2021, 22, 23 থেকেও অনেক প্রশ্ন, মোটামুটি 4-5টা প্রশ্ন মতো তুমি কমন পেতে পারো এবার 2024-এ। এবং এই 4-5টা মানে প্রশ্ন মানে কিন্তু অনেক ব্যাপার, অনেকটা র্যাঙ্ক তুমি এগিয়ে যাবা। সেজন্য পিআইকিউ খুবই কমন আসে। আমি এর আগে শর্টে বলেছিলাম যে এএনএম জেএনএম এর মতো পিআইকিউ কমন আমি আর কোনো পরীক্ষায় পাইনি। সত্যি এএনএম জেএনএম প্রতি বছরের প্রশ্ন রিপিট হয়ই, বলতে রিপিটেড প্রশ্ন আসে। তো সেই অনুসরণ করে আমি তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো, যে এই টপিক থেকে এবার প্রশ্ন আসতে চলেছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিও শুরু করার আগে আমি আর একটা কথা বলি। দেখো আমার চ্যানেলে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বিটেক স্টুডেন্ট, বিটেক মানে ডাব্লিউবিজি ক্যান্ডিডেট। তো তাদেরকে একটা বলি, তোমরা প্লিজ একটা জিনিস, আমি তোমাদের কোনো কিছু হাত জোর করে বেশি চাই না, তবে আমি তোমাদের হাত জোর করে আজকে রিকোয়েস্ট করছি যে প্লিজ তোমার যারা পরিচয় আত্মীয় আছে বা তোমার পরিপার্শ্বিক কেউ আছে বা তোমার কন্ট্যাক্টে আছে এমন কেউ তোমার চেনাশোনা থাকলে তাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার শেয়ার করো। যারা এএনএম জেএনএম পরীক্ষার্থী রয়েছে, আমি শুধু এটুকুই চাই, যারা এএনএম জেএনএম পরীক্ষার্থী রয়েছে এই 10 দিনে আমি তাদের পাশে থাকতে চাই, তাদেরকে আমি একবার চেনাতে চাই, ঠিক আছে? আমি তাদেরকে একটু সাহায্য করতে চাই এএনএম জেএনএম পরীক্ষার্থীদের। সেজন্য আমি সবার মধ্যে প্ররোচনা হতে চাই, প্ররোচনা না, সবার মধ্যে প্রেরিত হতে চাই, ঠিক আছে? সেজন্য একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে শেয়ার করো। যারা আজে বাজে শেয়ার করো না, যারা এএনএম জেএনএম পরীক্ষার্থী রয়েছে, জানো তোমরা এএনএম জেএনএম দিতে পারে, দিদি হোক বা যাই হোক, বেশিরভাগ মেয়েরাই এএনএম জেএনএম দেয়, তাদেরকে তুমি চ্যানেলটাকে শেয়ার করতে পারো। তো এবার শুরু করি আমাদের মেন উদ্দেশ্যে। আমরা যেটা বলবো কি ইম্পর্টেন্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে প্রশ্ন আসে। ফার্স্টে দেখো, আমরা আগে এএনএম জেএনএম এর আমরা ক্যাটাগরিটা বলি, যে কোশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি বলি ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 আসে। ক্যাটাগরি 1 এ থাকে 41 থেকে 55টা প্রশ্ন এবং ক্যাটাগরি 2 এ থাকে 55 থেকে 60টা প্রশ্ন, মোটে 20টা প্রশ্ন তোমাদের হয়। ক্যাটাগরি 1 এ তোমাদের 1 নম্বর থাকে প্রত্যেকটা মার্কস তুমি যদি ঠিক করো তার জন্য, আর নেগেটিভ হলে কোনোটা ভুল হলে -1/4 করে কাটা যায়, অর্থাৎ 4টে ভুল হলে একটা নাম্বার কাটা যায়। সেটা হচ্ছে ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে। আর ক্যাটাগরি 2 এর ক্ষেত্রেও তাই, অনেকটা ডাব্লিউবিজি প্যাটার্নের মতোই, যেহেতু ডাব্লিউবিজি বডি কন্ট্যাক্ট করে সেহেতু ক্যাটাগরি 2 তেও তাই। ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ মার্ক থাকে না, বাট 2 নাম্বার করে থাকে। সেজন্য ক্যাটাগরি 2 এ তোমরা যা, দেখো আমি একটা কথা বলি, ক্যাটাগরি 2 এ তোমরা যা খুশি করতে পারো, ঠিক আছে? আরেকটা কথা বলে আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম, ভালো করে শুনে রাখো, যে ক্যাটাগরি 2 এ তোমরা জাস্ট একটু সাধারণ বুদ্ধি কাজে লাগাবা। দেখো 2024-এ আমি তোমাদের বলে দিই, একটু তোমাদের সাধারণ বুদ্ধি কাজে লাগাতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে পুট করতে হবে উত্তরগুলোকে, ঠিক আছে? সাধারণ একটা বুদ্ধি কাজে লাগাবে এবং সাধারণ বুদ্ধিকে কাজে লাগানোর প্রশ্ন থাকবে। দেখবা ক্যাটাগরি 2 এর মধ্যে সোজা সাপটা প্রশ্ন থাকবে না, যে এর ভরের রাশি কি, এর কি, এরকম সোজা সাপটা কোনো প্রশ্ন থাকবে না, একটু ঘোরানো থাকবে ক্যাটাগরি 2 এর মধ্যে প্রশ্ন পাবা। কিন্তু জাস্ট একটু যদি সাধারণ বুদ্ধি লাগাও ক্যাটাগরি 2 এর প্রশ্ন পারতে পারবো। আর ক্যাটাগরি 2 তো কোনো নেগেটিভ নাই, তাই তোমরা প্রত্যেকটা, আমি আশা করছি প্রত্যেকটাই তোমরা উত্তর করবা। হ্যাঁ, একটু বুদ্ধি লাগে উত্তর করবা। এবার দেখো ক্যাটাগরি 1 আর 2 মিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি তোমাদের বলছি এখানে। ফার্স্ট অফ অল দেখো তোমাদের অ্যাসিড, ক্ষার, লবণ। হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, জাস্ট তোমরা ফুল স্ক্রিন করে দেখো তাহলে সুবিধা হবে। অ্যাসিড, ক্ষার, লবণ এইখান থেকে প্রশ্ন আসে, এবার আসতে পারে, এই টপিকটা ভালো করে পড়তে হবে।
নেক্সট দ্রবণ, দ্রবণের কি আসতে পারে, দ্রবণে তোমার দ্রাব্যতা, দ্রবণের প্রকারভেদ সম্পর্কে, দ্রাব্যতা রিলেটেড প্রশ্ন আসতে পারে জানতে চাই। এবং দ্রবণের প্রকারভেদ বলতে কিগুলো, ইমালশন, দুধ, তাই না, প্রত্যেকটা যে দ্রবণের প্রকৃতি কেমন হয়, প্রাকৃতিক কোলয়েডীয় কোনটা দ্রবণ, দ্রবণের প্রকৃতি বুঝতে পারছো তো, সেই দ্রবণের প্রকৃতি থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি, এবং দ্রাব্যতা থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি দ্রবণের মধ্যে। আর অ্যাসিড ক্ষার লবণ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কোনটা কোন অ্যাসিড, কোনটা কোনটা ক্ষার, কোনটা লবণ, এগুলো তোমাকে চিনে রাখতে হবে। নেক্সট তোমাদের আসতে পারে বয়েল চার্জ এর সমন্বয় সূত্র, বা বয়েলের চার্জ থেকে, বয়েল থেকে আর সূত্র হয়তো দেবে না, তবে বয়েল চার্জের যে সমন্বয় সূত্র P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এইখান থেকে প্রশ্ন আসে, বা V1 T1 ইকুয়াল টু V2 T2, অর্থাৎ যেগুলো তোমার বেসিক জিনিস। আমি একবার বলে দিই শুনো, যারা মোটামুটি পড়েছো ফিজিক্যাল সায়েন্স এই কদিনে, জাস্ট তোমরা বেসিক বেসিক জিনিসগুলো পড়ে যাও। এনএম জেনেমে খুব বেশি ঘোরানোর জন্য বা অন্যান্য কোনো কঠিন জায়গা থেকে প্রশ্ন দেয় না, জাস্ট বেসিকের উপর ওরা প্রশ্ন দেয়। তোমরা যেগুলো মানে নাম শুনেছো, দেখো আলো পড়তে গেলে তোমরা নাম শুনেছো কি, ওই দর্পণের ফোকাস টোকাস এসব নাম শুনেছো, তারপরে প্রতিবিম্ব আকাশ শিখেছো, তাই না, আমি আলোর ক্ষেত্রে বলি, তারপরে আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক নাম শুনেছো, যেগুলো একটু একটু নাম শুনেছো ওইগুলোই পড়ে যাও। অর্থাৎ আমি বলছি জাস্ট বেসিকটাই পড়ো, জাস্ট বেসিক, একদম যেগুলো তোমরা নাম শুনেছো সেইগুলো শুধুমাত্র পড়ে যাও, বেসিকটা ওইখান থেকে সব পেয়ে যাবো। ওকে, দেখো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে যেগুলো V1 T1 বললাম আসতে পারে। দর্পণ ও লেন্স, দর্পণ আসতে পারে বা লেন্স আসতে পারে। দর্পণ আসলে তোমার কেমন প্রশ্ন থাকবে, যে কোনো অবস্থান প্রতিবিম্ব সম্পর্কে প্রশ্ন থাকবে, যে একটা বস্তু এখানে আছে, তার দর্পণে আছে, তার প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে, দর্পণ এবং মেরু, দর্পণ বলছি, মেরু এবং ফোকাসে থাকলে তার কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয়, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়, দর্পণে ওই জায়গাটা ভালো করে দেখবা। বা লেন্সের, তোমার লেন্সের যে অ্যাকচুয়ালি দেখবা প্রতিসরাঙ্ক থেকেও প্রশ্ন আসতে পারে, লেন্স আর দর্পণ মিলে, দর্পণ আসবে না লেন্স, যে কোনো একটা জায়গা থেকে আসবে। ওকে, নেক্সট আমি তোমাদের বলি প্রতিরোধ বল সম্পর্কে। আমি প্রচুর প্রশ্ন এরকম পেলাম প্রতিরোধ বল সম্পর্কে, অর্থাৎ একটা গাড়ি মানে সরল তরল সম্পর্কে, একটা গাড়ি নির্দিষ্ট ভাবে যাচ্ছিল, এবার 10 মিটার পর যে গাড়িটা ব্রেক কষে 5 মিটার সরে গেল, তার প্রতিরোধ বল কত হবে, মানে তাকে গাড়িটাকে থামাতে কতটুকু বল প্রয়োগ করতে হবে। এই যে প্রশ্নটা অনেকবার রিপিটেড হয়েছে, আমি দেখেছি। প্রতিরোধ বল সম্পর্কিত কোনো অসুবিধা নাই, আমি এই সমস্ত টপিকগুলো নিয়ে নেক্সট ভিডিও আনছি। যারা যারা এনএম জেনে পরীক্ষার্থী হলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার দেখো প্লবতা সম্পর্কিত কিন্তু প্রশ্ন আসতে পারে, প্লবতা, ঠিক আছে, প্লবতা সম্পর্কিত মানে প্রশ্ন আসতে পারে, একদম শিওর আসতে পারে কিন্তু, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টপিক। নেক্সট প্রথমেই দেখবা রাশি সম্পর্কিত একটা প্রশ্ন আসার চান্স বেশি, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। প্রশ্ন যদি সহজ হয় তাহলে ভেক্টর আর কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি বা রাশি সম্পর্কে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। বা ওজন মাপার জন্য কি সাধারণ তুলা যন্ত্রণা কি ব্যবহার করা হয়, এরকম একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি। নেক্সট দ্রুতি বেগ ত্বরণ সরণ এই সম্পর্কিত প্রশ্ন তোমাদের আসবেই, এবং দ্রুতি বেগ ত্বরণ সরণ সম্পর্কিত প্রশ্নের পরিমাণটাও বেশি থাকবে। ক্যাটাগরি 2 এর মধ্যেও থাকতে পারে এবং ক্যাটাগরি 1 এর মধ্যেও কিন্তু এটা থাকবে, পরিমাণটাও বেশি থাকবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই সম্পর্কে আমি নেক্সট ভিডিও আনছি তোমাদের সাথে, কোনো অসুবিধা নেই। নেক্সট আইসোটোপ আইসোবার, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, আইসোটোপ আইসোবার সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট টপিক। ওকে, নেক্সট দেখো বাষ্পীভবনের লিন তাপ আপেক্ষিক তাপ, খুবই ইম্পর্টেন্ট টপিক, বলবো না, বাট যেহেতু এর মধ্যে ইম্পর্টেন্ট আসতে পারে প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের বিভিন্ন রাশির একক বলতে মানে কি, তোমাকে ক্ষমতার একক জানতে হবে, ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়, কার্য কি, বল কি, সরণ কি, প্রত্যেকটার একক সম্পর্কে তোমার জানতে হবে, প্রত্যেকটার মাত্রা না জানলে হবে, জাস্ট এককটা জানলে হবে। বল কি, তাই না, F ইকুয়াল টু m ইনটু a হয়, এবার বলের এককটা অ্যাকচুয়ালি কি হয়, ঠিক আছে, এইভাবে তোমাদের প্রশ্ন থাকতে পারে, একক সম্পর্কে সঠিক ধারণা তোমাদের থাকতে হবে। নেক্সট একটা আমি প্রশ্ন নিই স্থিতিশক্তি গতিশক্তি, আমি এখানে তোমাদের একবার বলে দিই স্থিতিশক্তি গতিশক্তি এই রিলেটেড একটা প্রশ্ন তোমরা ক্যাটাগরি 2 এর মধ্যে পেতে পারো। ওকে, তাই আমি তোমাদের বললাম স্থিতিশক্তি গতিশক্তিতে একটা প্রশ্ন আসতে চান্স বেশি। নেক্সট ওজন ভর অভিকর্ষণ ত্বরণ, এরকম একটা প্রশ্ন ক্যাটাগরি 2 এর মধ্যে তোমরা পেতে পারো, ইম্পর্টেন্ট একটা টপিক। বিভিন্ন গ্যাসের আণবিক গুরুত্ব, এখানে বিভিন্ন গ্যাসের আণবিক গুরুত্ব মানে হিলিয়ামের আণবিক গুরুত্ব কত বলবে, নাইট্রোজেন আণবিক গুরুত্ব কত বলবে, এরকম ভাবে একটা কোনো আণবিক গুরুত্ব কত হবে কোনো যৌগের, সেটা নির্ণয় করতে দেবে, আমি তোমাদের শিখিয়ে দেবো, অসুবিধা নাই। বিভিন্ন গ্যাসের আণবিক গুরুত্ব। নেক্সট সাধারণ কিছু সমীকরণ তোমাদের দিতে পারে, যেমন জলের সাথে H2 এর সাথে SO2 বিক্রিয়া করে কি ঘটায়, সাধারণ কিছু সমীকরণ, পচা গন্ধযুক্ত গ্যাসটার নাম কি H2S, সবাই জানে, এরকম সাধারণ কিছু সমীকরণ দিতে পারে, খুবই কঠিন বা কোনো কিছু কঠিন জানো না, জাস্ট তোমাদের শোনা, অর্থাৎ এনএম জেনে তোমাদের 9 10 যেগুলো করে এসছো 8 9 10 সেখান থেকে প্রশ্ন আসে, অ্যাডভান্স কোনো কিছু দেয় না। তো এখানে অনেকে ধরো WBJEE বিটেক স্টুডেন্ট আছে, তারা বলবে দেখো WBJEE যদি একটা গোটা মানুষ হয় তাহলে এনএম জেনেম গোটা মানুষের একটা হাতের আঙুল, ঠিক আছে, হাতের আঙুল না, হাতের আঙুলের নখ। আমি তোমাদের বুঝতে পারলাম যে এনএম জিএনএম জাস্ট বেসিকেরও বেসিক থেকে প্রশ্নটা হয়, WBJEE সে লেভেল তুলনা অনেকে হার্ড,
অনেকে হার্ড, জেএমএন থেকে হার্ড, যে অ্যাডভান্স টাচ করে। তা আমি তোমাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই এনএম জেএনএম আর ডাব্লিউবিএস এর মধ্যে পার্থক্য আছে। সেজন্য আমি জাস্ট বেসিক গুলোকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তার বেসিক এই টপিকগুলো তোমরা ভালোভাবে করো, এবং এই টপিকগুলো সম্পর্কে আমি প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলাদাভাবে ভিডিও আনছি, তোমাদের কোনো অসুবিধা নাই। তাই একটাই রিকোয়েস্ট, যারা যারা এনএম জেএনএম পরীক্ষার্থী তোমরা দেখলে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্ষেত্রে সবকিছু সময় আমি তোমাদের সাহায্য করব, পাশে থাকবো, এবং 10 দিন আমি তোমাদের পাশে আছি, পাশে থাকবো। এছাড়াও বিভিন্ন এরকম এই টপিক রিলেটেড এবং এছাড়াও আরো অন্যান্য অনেক প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের পাশে আছি, পাশে থাকবো লাস্ট 10 দিনে। আমি আশা করছি প্রত্যেকটা সম্পর্কে খুব ডিটেলসে তোমাদের ভিডিও দিতে পারবো। আরো অনেক প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, সো ধন্যবাদ। এখানে যারা যারা নতুন ছিল অবশ্যই এনএম জেএনএম পরীক্ষার্থী সাবস্ক্রাইব করো, পাশে থাকো।